আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি, আমার সুযোগ হয়নি আমরা রাজনীতির মাঠে যেভাবে আছি, তাদের কারো অফিসে যাওয়া বা দেখা বা তারাও সম্ভবত এ পর্যন্ত কেউ আমাদের অফিস আসা তারাও কোনো প্রয়োজন মনে করে এবং এদের আমি নামও বলতে পারবো না। দলগুলো কারা, নেতৃত্ব কারা, কি তাদের তৎপরতা, কি এদের কর্মকাণ্ড। হাসিনার 15-16 বছরে ডিজিডিএফআই যাদেরকে মনে করেছে নিবন্ধন দেওয়া দরকার তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। আমাদের নিবন্ধন হয়েছে 8 সালে, আমাদের নিবন্ধনও দিতে চাইনি। পরে এই যে পরে যিনি হাইকোর্টের বিচারক হয়েছিলেন রুহুল কুদ্দুস বাবু, তাই তো যে ডাক্তার জিএস ছিলেন, তিনি আমাদের এই মামলাটা পরে নির্বাচন কমিশনকে পরে বাধ্য করা হয়েছিল। তো তারপরে কোদাল মার্কায় পরে আমাদের আমাদের নিবন্ধন হয়েছিল। কিন্তু আমি এর পাওয়ার পর থেকে এটাকে এ পর্যন্ত বলে আসছি, এটা অগণতান্ত্রিক, এটা কোনোভাবে এটাকে গ্রহণযোগ্য না। এবং এটা অনেকগুলো নিবন্ধিত দল 10-15 বছর ধরে এটা নিয়ে আন্দোলন তারা করে আসছিলেন। এটা পুরোপুরি একটা বজ্র আটনি ফসকা গেরোর মতন একটা অবস্থা। নির্বাচন কমিশন এবার অভ্যুত্থানের পরে যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে 2-4টা দল বাদে বাকিটা একেবারে রাজনৈতিক বিবেচনায় তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন অথবা গোয়েন্দা সংস্থা অথবা বিদ্যমান সরকার যাদেরকে মনে করেছেন দেওয়া দরকার, এমন অদ্ভুত অদ্ভুত নাম, বিস্ময়কর, হাস্যকর এবং উদ্ভট যেসব নামে দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে। এবং কোর্টের রায় নিয়ে কোর্টের ঘাড়ে চড়ে অনেককে নিবন্ধন দেওয়া হয়েছে। বাংলাদেশে অভ্যুত্থানের পরে যদি 5টা দলও যদি নিবন্ধিত হওয়ার প্রশ্ন থাকে, রাষ্ট্র আন্দোলন অন্যতম। সুতরাং এটা নিয়ে এবং এটা হচ্ছে যে এবং এটা সরকার, নির্বাচন কমিশন কারো কোনো দয়া দাক্ষিণ্যের কোনো প্রশ্ন না। এটা ন্যায্যতার প্রশ্ন, এটা ইনসাফের প্রশ্ন, এটা আইনগত বৈধতার একটা প্রশ্ন, একটা নৈতিক একটা দায়িত্বের প্রশ্ন। এটা আমার মনে হয় যে কারণ হচ্ছে যে সংস্কারের গোটা এজেন্ডা, যে দল, যে সংগঠন, যে নেতৃত্ব বাংলাদেশে যারা সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন, তার মধ্যে একেবারে পুরোধা একটা সংগঠন। সুতরাং রাষ্ট্র সংস্কার যদি নিবন্ধন না চাইতো, তাদেরকে ডেকে এনে, হাসনাত কাইমদেরকে ডেকে এনে বলা উচিত ছিল, ভাই আপনারা দল করেন, আপনাদেরকে আমরা এই প্রতীকে, এই মার্কায় আপনাদেরকে আমরা নিবন্ধন দিচ্ছি। দ্যাট শুড হ্যাভ বিন ডান। তো সুতরাং এই কথাটা বলতে চাই। আর ওনারা নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে কমিশন একটা রিপোর্ট হয়েছে। ইলেকশন কমিশনকে আমি অভিযুক্ত করেছি তিনবার। আমরা ইতিমধ্যে 3বার তাদের সঙ্গে দেখা হয়েছে। একবার ওনারা দায়িত্বে আসার পর, আরেকবার আমরা মাসখানেক আগে, আরেকবার এবার যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তারা যে আলাপ করলেন এবারই। এবং তারা আরপিও তারা চূড়ান্ত করলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো আলাপ আলোচনা ছাড়াই। তারা চূড়ান্ত করলেন এবং তারা বললেন কি যে জাতীয় ঐক্যমত কমিশনে যেহেতু এটা ওখানে আলোচনা হবে বলা হয়েছে, এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কোনো আলোচনাই করিনি। তারা বড় ধরনের অন্যায় তারা করেছেন। মাঠে প্লেয়ার যারা, তারা জানে না কি আইনে তাদেরকে খেলতে হবে আর কি কোন রুলস রেগুলেশনে তারা কাজ করবেন। এবং এ ব্যাপারে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া, বোঝাপড়া ছাড়া তারা যেভাবে চূড়ান্ত করলেন, ভেটিং এর জন্য পাঠালেন, উপদেষ্টা মণ্ডলী ফাইনাল করলেন, চূড়ান্তভাবে এটা একটা আইনে নাকি একটা অধ্যাদেশ কি আকারে এটা জারি হয়েছে। তো ফলে এবং এখানে এমন সমস্ত বিষয়, ধরেন নির্বাচনে এবার জামানতের টাকা 20,000 থেকে 50,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। কে বলেছে এটা আপনাদেরকে? কোন রাজনৈতিক দল কি দাবি করেছে এটা যে জামানতের পরিমাণটা বৃদ্ধি করতে হবে? কেউ এটাকে দাবি করেনি। এবং তারপরে অনেক চাপাচাপির পরে কালকে আমি দেখলাম ভোটার প্রতি 10 টাকা করে তারা খরচ বলেছেন, তবে সর্বোচ্চ ব্যয়সীমা প্রার্থীর 25 লক্ষ টাকার উপরে হবে না। আগে বলা হয়েছিল 35 থেকে 60 লক্ষ টাকার মতন খরচ হবে। এটা হচ্ছে দৃশ্যমান ব্যয়। আর তারা যেসব কাজগুলো করেছেন, এক এক প্রার্থী ইতিমধ্যে কোটি কোটি টাকা গত 1-2 মাসে তারা কিন্তু খরচ করে ফেলেছেন। নির্বাচন কমিশনের এই ব্যাপারে আমরা কোনো তৎপরতা লক্ষ্য করিনি। এবং সেখানে যদি এই ধারা যদি চলতে থাকে, আগামী নির্বাচনও বিত্তবান ব্যবসায়ী, কালো টাকার মালিক, কোনো কোনো ক্ষেত্রে
ফাঁকফোকর গলিয়ে দুর্বৃত্ত সন্ত্রাসীরা কিছু মাফিয়ারাও আগামী পার্লামেন্টে জেঁকে বসতে পারে, সে আশঙ্কা আমি কিন্তু দেখছি আর কি। আব্দুল হামিদ সাহেব, যিনি আগে